আজকের রাতে একটি অন্যরকম বিষয় ছিল। পাহাড়ের উপরে কোনো বাতাসের চিহ্ন ছিল না, তবু আশেপাশের সকল গাছপালা এমনভাবে দুলছিল যেন ঝড়ো হাওয়া বইছে। সুন্দর দেখতে এই বাড়িতে আজই নতুন পোস্টম্যান এসেছে, কারণ এর আগের পোস্টম্যান আমাবস্যার রাতে এমনভাবে গায়েব হয়ে গিয়েছে যে এখনো খুঁজে পাওয়া যায়নি। আর শুধু তাই নয়, এই ডাকবাংলোতে না জানি কত পোস্টম্যান হারিয়ে গিয়েছে। কেউ গায়েব হয়েছে, নয়তো কারো লাশ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। পুরনো পোস্টম্যান শেষ হতে থাকে, আবার নতুন পোস্টম্যান আসতে থাকে। কিন্তু আজকে যেই পোস্টম্যান এসেছে তার স্বভাব সবার অন্যরকম মনে হয়েছে, কারণ আসার সাথে সাথে সে সবাইকে বলে ভেতরে কেউ আছে যে পোস্টম্যানদের এখানে থাকতে দিতে চায় না, কিন্তু সেই পদ্ধতি তার উপর চলবে না। তার রাস্তায় যে আসবে সে নিজেই রাস্তা থেকে সরে যাবে। পোস্টম্যানের এমন হুমকি শুনে কারো কোনো কিছুই আসে যায় না। তাদের সকল মনোযোগ শুধু তাদের কাজের প্রতি ছিল, যেন তারা সূর্যাস্তের পূর্বে বাংলো থেকে চলে যেতে পারে। কিন্তু পোস্টম্যানের তো সেখানেই থাকতে হবে। মধ্যরাতে ব্যালকনিতে দাঁড়িয়ে গ্রাম দেখছিল। তখন মধ্যরাতে দূর রাস্তায় কি যেন দেখতে পায়। এরপর ওভারকোট পরে সে বেরিয়ে পড়ে। পোস্টম্যান হেঁটে যাচ্ছিল, আর রাস্তায় কুয়াশা দিয়ে ছেয়ে আছে। তখনই তার মনে হচ্ছিল কেউ তার পিছন পিছন আসছিল। দুটি পায়ের আর পায়ে থাকা পায়েলের শব্দ শুনে পোস্টম্যানের পা সেখানেই থেমে যায়, আর তার ভ্রু উপরে উঠে যায়। কিছু ঘুরে দেখলে দূরের রাস্তায় সে একটি মহিলাকে দেখতে পায়, কিন্তু পরিষ্কার না। কুয়াশা সব কিছু ঘোলা করে দিয়ে গিয়েছিল, কিন্তু রাস্তার বাতিতে শাড়ির লাল রং বোঝা যাচ্ছিল। মধ্যরাতে রাস্তায় মেয়েকে দেখে পোস্টম্যানের হুঁশ উঠে যায়। কে জানে কেমন মেয়ে যে রাতে এভাবে রাস্তায় ঘুরছে একা একা। যাই হোক, পোস্টম্যান এই ঝামেলায় পড়তে চায় না, কারণ একটি মেয়ের নিজস্ব ইচ্ছা সে দিনে ঘুরবে না রাতে। এজন্য পোস্টম্যান তাকে ঝামেলা মনে করে তার পিঠ দেখিয়ে হাঁটতে থাকে। যত রাত হচ্ছে শীত ততই বেড়ে চলেছে, তাই হাত ঘষতে ঘষতে তার দু হাত কোটের পকেটে ঢুকিয়ে মাথা নিচু করে আগে বাড়তে থাকে। তখনই সে পায়ের নুপুরের শব্দের সাথে সাথে এমন একটি শব্দ পায়, শুনে পোস্টম্যানের লোম দাঁড়িয়ে যায়। পোস্টম্যান শুনুন না। শুনে পোস্টম্যানের লোম দাঁড়িয়ে যায়। কোথায় যাচ্ছে পোস্টম্যান? থামুন না। এই শব্দ শুনে পোস্টম্যানের মনে হয় তার পিছনে হাঁটা মেয়েটি তাকে ডাকছে। এজন্য সে সাহস করে পিছনে তাকায়। তখন তার কানে পায়েলের শব্দ এমনভাবে ভাসে যেন কেউ সেখানে দৌড়ে চলে যায়, কিন্তু দূর দূরান্তে কাউকেই দেখা যাচ্ছিল না। পোস্টম্যানের মনে হচ্ছিল এটি তার বিভ্রম। এজন্য সে আবার আগে বাড়তে শুরু করে। তখনই সে আগে কিছু দূরে এমন কিছু দেখতে পারে, লাল শাড়িতে পিছনের দিকে ঘুরে সেই মেয়েটি পোস্টম্যানের ততটুকুই আগে ছিল যতটুকু পিছনে সে ছিল। কিন্তু এটা কি করে সম্ভব? একটি মেয়ে এক পলকে পোস্টম্যানের এত আগে কিভাবে চলে যেতে পারে? সে বুঝতে পারে তার সাথে যা কিছু ঘটছে এটি স্বাভাবিক কিছু নয়, বরং একটি মায়াজাল ছিল, যা থেকে বের হওয়াটাই মঙ্গল। কে তুই? আমি তোর মায়াজালে ফাঁসব না। পোস্টম্যানের এটা বলতেই সব জায়গায় একটি ভয়ানক হাসি ভেসে ওঠে, কিন্তু সেই মেয়েকে কোথাও দেখা যাচ্ছিল না। পোস্টম্যানের ভয়ে গলা শুকাতে থাকে। তখনই উড়তে থাকে চুলের সাথে হঠাৎ করে সেই মেয়েটির চেহারা পোস্টম্যানের সামনে চলে আসে। আপনি তো আমার জালে ফেসে গিয়েছেন ডাকবাবু। না না না! সেই মেয়েটি মায়াবী শক্তি দিয়ে পোস্টম্যানের উপর এমনভাবে হামলা করে যে সে উড়ে গিয়ে একটি গাছের ডালে গিয়ে পড়ে। না! আরো একবার চিন্তা করে দেখো, খারাপ স্মৃতিকে ঘোরার কি দরকার? না দিদি, আমি রাতে ঘুমাতে পারি না। ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছি। আমরা কেউ জানি না বাবার মৃত্যু কিভাবে হয়েছে। শুধু এটাই জেনেছি বাবা নেই, আর আমাদের জীবন পাল্টে গেল।
মা কোমাতে চলে গেল, আপনাকে আপনার ক্যারিয়ার ছেড়ে দিতে হলো, আর ডাক্তারের চোখে আমি পাগল হয়ে যাচ্ছি। এরকম কিছু না হিতেশ, দেখ যদি তোর এভাবে বাঁচার চেয়ে মৃত্যু অনেক ভালো দিদি। প্লিজ এবার আমাকে আটকানোর চেষ্টা করো না, নয়তো আপনি আমাকে অনেক দ্রুত হারিয়ে ফেলবেন। হিতেশের এই কথা শুনে তার বোন একদম চুপ হয়ে যায়, আর সন্ধ্যার ট্রেন ধরে সোজা সেখানে গিয়ে পৌঁছায় যেখানে কিছু বছর আগে তার বাবার পোস্টিং হয়েছিল। সেখানে পৌঁছানো হিতেশের জন্য সহজ ছিল না। অনেক চেষ্টার পরে সে ওই সকল লোকদের খুঁজে পায় যাদের দিয়ে সে তার কাজ করাতে পারবে। সেখানে নেমেই হিতেশ সর্বপ্রথম ডাক বাংলোতে পৌঁছায়। ডাক বাংলো ঠিক তেমনই ছিল যেমনটা রোজ সে স্বপ্নে দেখত, কিন্তু এখন সেখানে কেউই রাতে থাকত না। হিতেশের বাবার মৃত্যুর পর স্থানীয় লোকদের কথা আমলে নিয়ে সরকার পোস্টম্যানদের থাকার জন্য কাছেই একটা আলাদা বাড়ি বানিয়ে দিয়েছিল। সুপারিশের কারণে হিতেশও সেই নতুন বাড়িতে থাকার জন্য একটি রুম পায়, কিন্তু সে ডাকবাংলোতে উপরে যাওয়ার অনুমতি পায়নি। সেখানে তার বাবা থাকত, কারণ ডাকবাংলোর উপরের অংশ সম্পূর্ণভাবে সিল করে দিয়েছিল। এখন শুধু রাত হওয়ার আগেই ডাকঘরের কাজ শেষ হয়, এরপর সবাই নিজের নিজের কাজ শেষ করে বাসায় চলে যায়। হিতেশ সেখানে পৌঁছে তো গিয়েছে, কিন্তু কিছু বুঝতে পারছিল না যে কার সাথে সে দেখা করবে, কার সাথে কথা বলবে। আসলে তার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল। তার বাবার সাথে যে সকল কর্মচারী ছিল তারা সবাই ট্রান্সফার নিয়ে নিয়েছে, আর যারা বাকি ছিল তারা রিটায়ার্ড হয়ে গিয়েছে। ডাকবাংলোতে হিতেশের প্রথম দিন কেটে যাচ্ছিল। এক এক করে সবাই নিজ নিজ ঘরে চলে যাচ্ছিল। শেষে পোস্টম্যানও বের হন। সে দেখে বাইরে বাগানে হিতেশ মন খারাপ করে বসে আছে। কি হয়েছে বাবা হিতেশ, এখানে বসে আছো কেন? হ্যাঁ, এমনি। আপনার হয়ে গিয়েছে অফিস? হ্যাঁ বাবা, হয়ে গিয়েছে। সামনে বাড়ি, সেখান থেকে রতনের খাবারের সুগন্ধ এখান পর্যন্ত চলে এসেছে। চলো গিয়ে খেয়ে আসি। হিতেশ পোস্টম্যানের কথার কোনো উত্তর দেয় না, শুধু মন খারাপ করে নিজের মাথাটা নিচু করে ফেলে। পোস্টম্যান একটি ছোট হাসি দিয়ে তার দিকে আগায় আর তার কাঁধে হাত রেখে বলে, বাবা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কারণ আমিও একজন বাবা, আর নিজের ছেলে ভেবেই একটি পরামর্শ দিচ্ছি। যে চলে গিয়েছে তাকে যেতে দাও, তার পিছে নিজেকে শেষ করে কি ভাবে? আরে এরকম কোনো বিষয় না আঙ্কেল, শুধু কিছুক্ষণ এখানে বসে থাকতে চাই, শুধু সেই স্মৃতিকে অনুভব করে যে কোনোদিন এখানে বাবাও বসেছিল। ঠিক আছে, কিন্তু প্রমিস করো বাংলোর ভিতরে প্রবেশ করবে না। ঠিক আছে, যাব না। দ্রুত খেতে এসো, অপেক্ষা করব। জি। পোস্টম্যান বাড়ির দিকে রওনা দেয়, আর হিতেশ অনেকক্ষণ অন্ধকারে হতাশ হয়ে সেই বাংলো দেখে যাচ্ছিল। সে উঠে যাওয়ার কথাই ভাবছিল, তখন তার কানে একটা মিষ্টি শব্দ ভেসে আসে। এইভাবে দেখো না, এই বাংলোতে নজর লেগে যাবে। এটা তো বাংলোর ভাগ্য যে আমি একে মন ভরে দেখছি, নয়তো মানুষ তো নজর লুকিয়ে চলে। খুবই ভালো। এই বলে সেই মেয়ে হিতেশের পাশে গিয়ে বসে, আর সেও বাংলোকে দেখতে থাকে। এটি দেখে এমন লাগছে যেন অনেক সিক্রেট রয়েছে এই বাংলোতে। আচ্ছা, এমনটা কেন? তোমার এটা মনে হয় না? মনে তো হয়, তাই তো এখানে বসে আছি, কিন্তু ভিতরে যেতে পারবো না। কেন যেতে পারবো না? আমি যাব তোমার সাথে। না, প্রমিস করেছি কাউকে। পোস্টম্যানকে? মেয়ের মুখ থেকে পোস্টম্যানের নাম শুনে হিতেশ অবাক হয়ে যায়। তুমি কে? আমার নাম কুসু। আর পোস্টম্যান? আমার বাবা। মেয়ের এই কথা শুনে হিতেশ ভয় পেয়ে গিয়েছে। সে আমাকে এর মধ্যে যেতে না করেছে, তার মানে নিশ্চয়ই তোমাকে এই আশেপাশে যেতেও না করেছে, আর তুমি আমাকে ভিতরে যেতে বলছো, তাও আবার তোমার সাথে। আঙ্কেলকে বলবো? আরে তুমি তো আমার বাবা হয়ে গেলে, ঠিক তারই মতো বকছো। সরি। আর প্লিজ
এসব বাবাকে বলো না। আর আমি তোমার সাথে দেখা করেছি সেটাও না। তার এসব একদম পছন্দ না। আমি আসি তাহলে, আবার দেখা হবে। একদম না। দেখা যাবে। এই বলে কুসু সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর হিতেশও সেখান থেকে বাড়িতে চলে যায়। ফ্রেশ হয়ে সে ডিরেক্ট ডাইনিং টেবিলে বসে যায়। রতন খাবার বেড়ে দেয় আর দুজন খাবার খেতে লাগে। এদিকে কুসু তার রুম থেকে উকি দিয়ে হিতেশকে খোঁচাতে লাগে। কখনো পানি নেওয়ার বাহানায় সেখানে আসে। হিতেশও পোস্টম্যানের নজর লুকিয়ে তাকে দেখতে লাগে। হিতেশ, কোথায় দেখছো তুমি? খাবার খাও। আরে কোথাও না আঙ্কেল। খাওয়ার সময় অন্য কোথাও না। জি। দুজন খাবার শেষ করে কিছুক্ষণ কথা বলে। এরপর পোস্টম্যান তার রুমে ঘুমাতে চলে যায় আর হিতেশ বাড়ির ছাদে, যেন সে বাংলো আরও একটু দেখতে পারে। সে সেদিকে দেখছিল, তখনই পিছন থেকে, শেষমেশ চলে আসলে তুমি আমার সাথে দেখা করতে। এই যে আমি না, তুমি এসেছো এখানে, তো বলা যায় তুমিই আমার সাথে দেখা করতে এসেছো। এটাও ঠিক, তুমি না হলে আমি না হয়, শুধু দেখা হয় দিয়ে কথা। হিতেশের কুসুর চালচলন ভালোই লাগে। তারপর তারা দুজন ছাদে দাঁড়িয়ে গল্প করতে থাকে। শুরুর দিকে একে অপরের সাথে পরিচয় দিয়ে হলেও ধীরে ধীরে নিজ নিজ গোপন কথাও বের হতে থাকে। হিতেশ তার সম্পর্কে তাকে সবকিছু খুলে বলে, যে কিভাবে তার রাতের ঘুম গায়েব হয়ে গিয়েছে, আর সে জানতে চায় আসলে তার বাবার মৃত্যু কিভাবে হয়েছে। দেখো, যদি সত্যি জানতে হয় তাহলে ঝুঁকি তো নিতেই হবে, কিন্তু ভয় পেও না, আমি তোমার সাথে যাব। দেখা তো যাক এই ডাক বাংলোতে আসলে কি লুকিয়ে আছে। না কুসু, তুমি না, এই কাজটা আমি একাই করব। হিতেশ, কি হয়েছে তোমার? এই মাঝরাতে ছাদে আর একা একা কি বিড়বিড় করছো তুমি? এখানে ছাদের কোথাও কুসুকে দেখা যাচ্ছিল না। পোস্টম্যানের আওয়াজ শুনে সে কোথাও একটা গায়েব হয়ে গিয়েছিল। হিতেশ প্রথমে ভাবে যে সে হয়তো তার বাবাকে দেখে কোথাও লুকিয়ে পড়েছে, কিন্তু এইটুকু সময়ে সে কোথায় চলে যাবে? এখানে তো সবকিছুই ঝামেলা। হিতেশের কুসুর জন্য চিন্তা হতে লাগে, তাই সে পোস্টম্যানের কাছে সবকিছু খুলে বলে। আঙ্কেল, প্লিজ আপনি ওকে বকাবকি করবেন না। আমি আর কুসু তো এখানে এমনি কথা বলছিলাম। কিন্তু এই কুসুটা কি? আরে আপনার মেয়ে কুসু। আমার তো কোনো বাচ্চাই নেই। ছাদে হতে থাকা শোরগোল শুনে রতনও ছাদে চলে আসে আর তাদের মধ্যকার কথাবার্তা শুনতে শুরু করে। আমি জানি আপনি ওকে সবার থেকে লুকিয়ে রাখেন, এখন না জানি ও কোথায় চলে গিয়েছে। সাহেব ঠিকই বলছে, ওনার কোনো মেয়ে নেই। কিন্তু কুসু তো বলেছিল সে পোস্টম্যানেরই মেয়ে। হ্যাঁ, কুসু পোস্টম্যানেরই মেয়ে, কিন্তু ওনার না। হিতেশ বাবু, এই কাহিনী অনেক আগের। রতন তাদের দুইজনকে ডাক বাংলোর পুরো ইতিহাস বলতে শুরু করে, যা সে তার গুরুজনের থেকে শুনেছিল। ঘটনাটি সেই সময়কার যখন ডাক বাংলোর গুরুত্ব অপরিসীম ছিল। এখনকার সময়ের মতো কিছু ইনস্ট্যান্ট ছিল না। এখানে বসে ফোন ঘুরালেই দূর দূরান্তের মানুষের সাথে কথা বলা যেত না। আগে একটি খবর পাঠানোর পর তার জবাব পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হতো, কিন্তু সে অপেক্ষাটাও ছিল স্বস্তির। ডাকঘরের পোস্টমাস্টারদের সবাই ডাকবাবু বলে ডাকত। শহরের বাইরে আপনজনদের কাছ থেকে খবর নিয়ে আসা লোকটাই তাদের কাছে ডাকবাবু ছিল। আর কুসু তেমনই এক বাবুর মেয়ে ছিল। তখন এই ডাকবাংলোতে এক ইয়াং ডাকবাবু এসেছিল, কিছুটা চরিত্রহীন আর এক নম্বরের ঘুষখোর। সে বিশেষ করে সেই সব মহিলাদের, মানে অর্ডারের দিকে চোখ রাখত যারা কিছুটা অসহায় আর সুন্দরী। সে তাদের এই অসহায়ত্বের সুযোগ নিত। একদিন তার নজর কুসুর উপর পড়ে, কিন্তু কুসু পিয়নের মেয়ে ছিল, তাই সে চাইলেও তার উপর জোর খাটাতে পারত না। তাই সে তাকে বিয়ের প্রস্তাব দেয়। এখন মানুষটা যেমনই হোক, ডাকবাবু ছিল, তাই কুসুর বাবাও রাজি হয়ে যায়। এরপর থেকে ডাকবাবু কারো অনুমতি না নিয়েই কুসুর সাথে দেখা করতে পারত, তাই সে কুসুর ভালোই সুযোগ নিত। কুসু তেমন আপত্তি করে না, কারণ ডাকবাবুই তার হবু স্বামী ছিল। তাদের দেখা সাক্ষাৎকারের পর্ব এভাবেই চলতে থাকে। কিন্তু কয়েকদিন পর থেকে ডাকবাবু তাকে এড়িয়ে চলতে শুরু করে, আর একদিন বলেই বসে সে কুসুকে বিয়ে করতে পারবে না। এটা শুনে পোস্টমাস্টারের পায়ের নিচের মাটি সরে যায়।
সবাই তার দিকে আঙ্গুল তুলতে শুরু করে, বলতে থাকে সে তার মেয়েকে বিলিয়ে দিয়েছে। বেচারা বৃদ্ধ পোস্টমাস্টার এভাবে আস্তে আস্তে তার আত্মসম্মানকে শেষ হতে দেখতে পারছিল না। এভাবেই একদিন হার্ট অ্যাটাকে সে মারা যায়। পোস্টমাস্টার মারা যাবার পর ডাকবাবু আরও একবার কুসুকে তার ঘরে ডাকে, বলে কুসুর সাথে তার কিছু কথা আছে। কুসু ভেবেছিল সে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে ডেকে পাঠিয়েছে, কিন্তু যখন সে তার কাছে যায় তখন ডাকবাবু তার চেহারায় টাকা ছুঁড়ে মেরে বলে, তোর বাপ তো মারা গিয়েছে, এখন তোর বোঝা কে উঠাবে? এখন যদি কুসু তার ব্যবসা হয়ে যায় আর তার রাত রঙিন করে তাহলে সে তার খরচ ঘুচাবে। কুসু তার এই কথা শুনে তার উপর থুতু মারে আর সেখান থেকে চলে যায়। এই ঘটনায় ডাকবাবুর মনে হয় কেউ তার পুরুষত্বের উপর থুতু দিয়ে গেল। সে দৌড়ে কুসুর কাছে যায় আর তার চুল ধরে টানতে টানতে তাকে আবার ডাক বাংলোতে নিয়ে যায়। তারপর তার সাথে সে কি করেছে তা কেউই জানে না। পরের দিন সকাল হলে কেউ আর ডাকবাবুকে দেখতে পায় না। তারা ভাবে হয়তো সে আজ দেরি করে আসবে, কিন্তু যখন অনেকটা সময় পার হয়ে যায় আর ডাকবাবু নিচে নেমে আসে না, তখন এক ব্যক্তি উপরে যায় আর চিৎকার করে ওঠে, কারণ মাটিতে ডাকবাবুর লাশ পড়েছিল। কেউ তার মাথাটি মাটির সাথে একদম পিষে ফেলেছিল, কিন্তু কে তা আর কেউই জানতে পারে না। সবাই ভাবতে থাকে সে তার কর্মফল ভোগ করেছে, কিন্তু সেই ডাকবাবুর ভুল আগত সকল ডাকবাবুর জীবনে কেয়ামত বয়ে নিয়ে আসে, আর সবাই এক এক করে মরতে থাকে। কারণ কুসু ভাবে প্রতিটি বাবুই একটি খুনি, যারা এই বাংলোতে থাকতে আসে। আর আপনার বাবাকে এ কারণেই মরতে হয়েছে। সবাই ভাবে বেচারির অন্তিম সংস্কার হয়নি, তাই তার আত্মা এভাবে ঘুরে বেড়াচ্ছে। আরে যখন লাশই খুঁজে পাওয়া যায় না, তখন অন্তিম সংস্কার কিভাবে করবে মানুষ? ওটাই তো সাহেব, এই কারণেই ওই বাংলো থেকে দূরে থাকাই শ্রেয়। না, মানছি আমার বাবার সাথে অন্যায় হয়েছে, কিন্তু কুসুর সাথে তো আরো বেশি অন্যায় করা হয়েছে। আমি ওর অন্তিম সংস্কার করব। কিন্তু বাবা, এতে তোমার প্রাণ। আরে কিছু হবে না আঙ্কেল, কাউকে না কাউকে তো এটা শেষ করতেই হবে, তাই না? আর আমি তো এই কারণেই এখানে এসেছি। হিতেশ সেই রাতে রতনকে নিয়ে একটি তান্ত্রিকের কাছে যায় আর তাকে সব ঘটনা খুলে বলে। তান্ত্রিক তাদের দুজনের হাতে রক্ষা কবচ বেঁধে দেয় আর একটি মন্ত্র বলে। এসবের মধ্যে সে একটি কথা বেশ কয়েকবার তাদের বলে দেয়, যেন লাশের শরীরের একটি অংশ অবশিষ্ট না থাকে, সবগুলোই একসাথেই পুড়িয়ে ফেলতে হবে। তার কথা শুনে সবাই সোজা ডাকবাংলোতে চলে যায়। উপরের ঘরে যাওয়া বাধ্যতামূলক ছিল। দুজন এক হয়ে মন্ত্র পড়ছিল আর লাশ খুঁজে বেড়াচ্ছিল। এমন সময় তারা কখনো চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিল, তো কখনো পায়েলের ছমছম, তো কখনো হিতেশ কুসুর আওয়াজ শুনতে পাচ্ছিল। হিতেশ, তোমার কুসুকে শেষ করতে এসেছো তুমি? হ্যাঁ, আমাকে মেরো না, মেরো না আমাকে। এসব জিনিস থেকে হিতেশ তার মনোযোগ সরাতেই পারছিল না। হঠাৎ করেই সে হোঁচট খেয়ে ঘরের একটি দেওয়ালের উপর পড়ে যায়। ধাক্কার আওয়াজ শুনে বোঝা যায় এই দেওয়ালটা ভেতর থেকে একদম ফাঁকা। তাই তারা দুজন ওই দেওয়ালটা ভেঙে ফেলে আর দেওয়ালের ওই পারে তারা একটি কঙ্কাল খুঁজে পায়। তারা খুব মনোযোগ সহকারে সেগুলোকে একত্রিত করে নেয়। 5 হাতের আঙ্গুলের 2টি হাত আর সেই সব কিছু যা কুসুর শরীরে থাকার কথা, সেখানে তারা কুসুর একটি ছবিও পায়। হিতেশ সেটাকে তুলে তার পকেটে রেখে আর কুসুর অবশিষ্ট শরীরটার অন্তিম সংস্কার করে দেয়। আকাশের কালো মেঘ সরে যায় আর কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যায়। হিতেশের কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই সে নিশ্চিত হয়ে সেখান থেকে চলে যায়। ট্রেন যখন আবার হিতেশের বাড়ির কাছাকাছি চলে আসে, তখন হিতেশের সেই ছবিটার কথা মনে পড়ে, তাই সে ওই ছবিটা বের করে। তারপর সেখানে কুসুকে দেখতে পায়, যে কিনা তার মিষ্টি হাসিটা তার হাত দিয়ে ঢাকার চেষ্টা করছে। তার মিষ্টি হাসিটা দেখে হিতেশের চেহারাতেও মিষ্টি একটা হাসি ফুটে ওঠে, কিন্তু পরক্ষণেই তার চোখ কপালে উঠে যায়, কারণ কুসুর এক হাতে 6টি আঙ্গুল ছিল। এর মানে তার শরীরের একটি অংশ এখনো সেই ডাকবাংলোতেই রয়ে গেছে। হিতেশ, কোথায় তুমি? হিতেশ, হিতেশ, আমার কাছে এসো, এসো হিতেশ।
ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।